আপনারা প্রত্যেকেই জানেন টাকা ইনকাম করে তারপরে ধনী হতে হয়। কিন্তু ধনী মানুষরা কিভাবে ধনী হয়, তাদের গোপন রহস্য কি? তারা কি অরিজিনালি 2 নম্বরই করে, তারা কি কোনো বেআইনি কাজ করে টাকা ইনকাম করে? এই বিষয়গুলো কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে আমাদের মধ্যে থেকে যায়। আজকে রিচ ড্যাড পুয়ার ড্যাড, রবার্ট কিওসাকির লেখা একটা অর্থনৈতিক জ্ঞান সম্পন্ন এবং খুব গুরুত্বপূর্ণ একটা বই, যে বইয়ের কয়েকটা লেসন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। 10টি লেসন, যতটা সংক্ষেপে সম্ভব সেটা আমি এখন আপনাদের সঙ্গে আলোচনা করছি। তাহলে বুঝতে পারবেন যে ধনী মানুষরা কিভাবে দ্রুত ধনী হয় বা একটা লং লাস্টিং ধন সম্পত্তির ওপরে বসে থাকে। দ্রুত ধনী হওয়া আর দ্রুত টাকা চলে যাওয়া, এটা কিন্তু খুব বাজে জিনিস এবং এটাই ঘটতে থাকে। আপনি হুড় করে শাটার তুলে দোকান খুলে দিলেন আর লং টাইম ধরে সেই বিজনেসটাকে রান করছেন, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আর এই পার্থক্যটাই হচ্ছে ধনী, দরিদ্র এবং মধ্যবিত্ত এই ট্র্যাপটাকে তৈরি করে দেয়। এই শুধুমাত্র ডিফারেন্সিয়েশন। নাম্বার 1, ধনীরা টাকার জন্য কাজ করে না। টাকার জন্য কাজ করে একমাত্র মধ্যবিত্ত এবং গরিব মানুষেরা। কেমন ব্যাপারটা? ধনীরা যে কাজটা করে, টাকা তাদের জন্য কাজ করছে, আর আমরা মধ্যবিত্ত পরিবারের এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার, দরিদ্র পরিবারের লোকেরা বেতন পাওয়ার জন্য কাজের বিনিময়ে টাকা ইনকাম কাজ করি। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খাটলাম, মাস শেষ হলো পয়সা পেলাম বা দিন মজুরি করলাম, টাকা পেলাম, বাড়ি চলে আসলাম। কিন্তু ধনীদের জন্য টাকা পরিশ্রম করছে। কি হবে? এমন একটা সিস্টেম তারা তৈরি করে, যে সিস্টেমের দ্বারা ঘুমিয়ে থাকলেও অটোমেটিক্যালি টাকার বাচ্চা দিতে থাকে। টাকা কিন্তু ক্রমশ তাদের বাড়তে থাকে। তাহলে শুধুমাত্র স্যালারির জন্য বা স্যালারির ওপরে ধনীরা ডিপেন্ডেবল থাকে না। তারা চাকরি করে, তো চাকরির পাশাপাশি আরও কিছু করার চিন্তা ভাবনা করে। নাম্বার 2, ফাইন্যান্সিয়াল লিটারেসি, যেটা আমাদের প্রথাগত শিক্ষা ব্যবস্থায়, স্কুল কলেজ, এই সমস্ত কলেজে আমরা কিন্তু শিখতে পারি না। আমরা ডাক্তার হতে পারি, আমরা উকিল হতে পারি, আমরা ইঞ্জিনিয়ার হতে পারি, আমরা বড় অফিসার হতে পারি, কিন্তু কীভাবে টাকাকে ইউটিলাইজ করবো, টাকাকে ব্যবহার করব, টাকার সঙ্গে আমাদের সম্পর্কটা কেমন থাকা দরকার, এই শিক্ষাটা সেখান থেকে আসে না। এটার জন্য আপনাকে শিক্ষা গ্রহণ করতে হয়। কীভাবে করতে হবে? ফাইন্যান্সিয়াল লিটারেসি হচ্ছে অর্থনৈতিক জ্ঞান, যে আমি কত টাকা ইনকাম করব, কত টাকা সঞ্চয় করব, কোথায় টাকা ইনভেস্ট করব, কোথায় টাকা ইনভেস্ট করব না, এই সমস্ত সম্পর্কে আপনার জানা। এবং তার জন্য বাজারে অনেক নামি দামি বই আছে, যেমন রিচ ড্যাড পুয়ার ড্যাডের কথা বললাম। এই ধরনের বইগুলো আপনাকে পাঠ করতে হবে। 3 নম্বর হচ্ছে লায়াবিলিটি অ্যান্ড অ্যাসেট। দারুণ গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু, যেটা আমরা বুঝে উঠতে পারি না। আমরা কি দেখি? আমরা দেখি ইনস্টাগ্রাম, ফেসবুক ইত্যাদি জায়গায় খুব ঝাঁচকচক একটা গাড়ি বা চেহারা নিয়ে হাসি খুশি একটা লোক পোস্ট করেছে, দারুণ ধনী মানুষ। না, তারা কিন্তু সেটা করে না। তারা যেটা বোঝে যে লায়াবিলিটি কী এবং অ্যাসেটটা কী। আচ্ছা, লায়াবিলিটি কী? যা আপনার পকেট থেকে টাকা ক্রমশ কমাতে থাকে। যেমন ধরুন, আপনি একটা গাড়ি কিনেছেন, গাড়িটা 6 মাস পর, 2 মাস পর, আরে বাদ দিন, শোরুম থেকে আজকে নিয়ে এসছেন, কালকে আপনি ব্যাগ দিতে গেছেন, বিক্রি করবেন, দাম বাড়লো না কমলো? দাম কমে গেল। একটা ঘড়ি, একটা শৌখিনতার ফোন, আরে বাবা, যেটা আপনার নিড, প্রয়োজন, সেটা আপনি নিতে হবে। আপনার 15,000 টাকার একটা ফোনে কাজ চলবে, সেখানে আপনি 1.5 লাখ টাকা দিয়ে একটা ফোন কিনছেন। আপনার 1500 টাকার একটা ঘড়িতে কাজ চলবে, সেখানে আপনি 15,000 টাকা দিয়ে একটা ঘড়ি কিনছেন। এগুলো কি? এগুলোকে টাকাটাকে আপনি ওয়েস্ট করছেন। আর অ্যাসেট কি? যেখানে বিনিয়োগ করলে বা যা কিনলে আপনার টাকা বাড়বে, যেমন শেয়ার মার্কেট, শিপ, স্টক মার্কেটে, গোল্ডে, ল্যান্ডে, হাউজিংয়ে, যেখানে ইনভেস্ট করলেন আর ক্রমশ আপনার টাকাটা কিন্তু বাড়তে থাকলো। এই বিষয়টি ধনী মানুষরা খুব পরিষ্কার জানে যে কোনটা আমার জন্য দরকার আর কোনটা দরকার নয়। নিড অ্যান্ড ওয়ান্ট, অর্থাৎ লায়াবিলিটি অ্যান্ড অ্যাসেট সম্পর্কে তারা পরিষ্কার একটা ধারণা রাখে। আপনি ট্যাক্স দিতেই ব্যস্ত থাকছেন, আপনি সব কিছু এনিহাউ চাকরি করছেন, ট্যাক্স দিচ্ছেন, সমস্ত কিছু করছেন, কিন্তু তারা জানে কিভাবে ট্যাক্স বাঁচাতে হয়। ফাঁকি নয়, আপনি বেআইনিভাবে ট্যাক্স ফাঁকি দিলেন, এটা কিন্তু নয়। কিন্তু ট্যাক্স তারা কীভাবে বাঁচাতে হয়, কীভাবে বাঁচাতে হয়, সে ব্যাপারটা আমি পরে আলোচনা করছি। রিচ ড্যাড পুয়ার ড্যাডের সবচেয়ে আরও একটা গুরুত্বপূর্ণ কথা, সেখানে কিন্তু কোথাও বলেনি যে আপনি চাকরি করবেন না। সেখানে একটা পরিষ্কার কথা বলা হচ্ছে যে দ্য সোর্স অফ ইনকাম আপনাকে কিন্তু বাড়াতে হবে, অর্থাৎ মাল্টিপল সোর্স অফ ইনকাম তৈরি করতে হবে। আপনি সারা জীবন তো চাকরি করবেন না। চাকরির একটা নির্দিষ্ট বয়স আছে, যে আপনি এই পর্যন্ত চাকরি করলেন, তারপরে রিটায়ার্ড হবেন। রিটায়ার্ডের পর আপনি কী করবেন? 60 বছর হয়, 70 বছর পর কাজটা ছেড়ে চলে আসলেন, এইবার আপনি কী করবেন?
এটাই বলছে যে আপনি যখন কোনো কাজ করছেন, চাকরি করছেন, তার পাশাপাশি নিজস্ব একটা সিস্টেমের বিজনেস তৈরি করুন। ছোট্ট হোক, যতটা ছোট পারেন আপনি সৃষ্টি করুন এবং চালাতে থাকুন ক্রমশ। যখন দেখবেন আপনার বিজনেসটা সার্ভিসের থেকে বেশি ইনকাম এনে দিচ্ছে, তখন আপনি ইচ্ছে করলে সার্ভিস ছেড়ে বিজনেসে আসতে পারেন। কিন্তু কখনোই একটা সোর্সের ওপরে বসে থাকবেন না। ইনকামের সোর্সটা যতটা বাড়বে, আপনার একটা বালতিতে আপনি জল ভরছেন, একটা ট্যাপ খুলেছেন, জলটা পড়ছে। যদি একসঙ্গে 4টে ট্যাপ খুলেন, বালতিটা দ্রুত ভর্তি হবে নাকি হবে না? দ্রুত ধনী হওয়া কোনো মন্ত্র নয় তো, যে আমি সকালবেলায় উঠলাম, গায়ত্রী মতো জপ করে নিলাম বা দুটো কলমা পড়ে নিলাম আর আমি ধনী হয়ে গেলাম। এটা কখনো হতে পারে না। আপনার বুদ্ধি, আপনার ব্রেন, আপনার মানসিকতা সমস্ত কিছুকে একত্রিত করে একটা কেন্দ্রবিন্দুতে যতক্ষণ পর্যন্ত আপনি না লাগাতে পারছেন, ততক্ষণ আপনি ধনী হতে পারবেন না। নেক্সট পয়েন্ট, ধনী যারা, তারা কিন্তু চাকরি খোঁজে কোথায় জানেন? স্কিল বেস। যেমন তারা হয়তো ম্যানেজমেন্টে গেল, তারা সেলিং ম্যান হিসেবে গেল, মার্কেটিংয়ের ব্যাপারে গেল। কেন? লাভটা কোথায়? সেখানে তার স্কিলটা ডেভেলপ হচ্ছে, ক্রমশ কাজ ঠিক। আজ একটা চাকরি করছি কোম্পানিতে, যখন আমার স্কিল ডেভেলপ করলো, আর একটা কোম্পানি আমাকে ম্যানেজমেন্ট পোস্টে তার থেকে বেশি বেতন দিয়ে রাখলো। চাকরি চলে গেলেও আপনি যে সেলিংয়ের কাজটা করছিলেন, কাস্টমার ডিল করছিলেন, চাকরি করছিলেন, সেই স্কিলটা আপনার নিজের বিজনেসের ক্ষেত্রে কাজে লাগবে। আর এই কারণে ধনীরা সারা জীবন ধরে ইনকাম করে, সারা জীবন। আর মধ্যবিত্ত গরিব মানুষেরা চাকরি করে রিটায়ার করার পরে একটা ডিপ্রেশনের মধ্যে গিয়ে তার লাইফটাকে শেষ করে দেয়। পেনশনের টাকা, বিপিএফের টাকা পেলো, ছেলে মেয়েদের ভাগ করে দিল, বিয়ে দিয়ে দিল, এ করলো, নিজের পকেটে ছুচোর ডন বসে, তখন কিচ্ছু করতে পারে না। এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত আপনি প্রলেপ না দেবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ধনী হতে পারবেন না। নেক্সট পয়েন্ট, ধনী মানুষেরা প্রকৃতপক্ষে ট্যাক্সের ক্ষমতা এবং কর্পোরেশন পাওয়ার জিনিসটা বোঝে। মানে ধরুন আপনি আমি যারা ব্যক্তিগতভাবে সম্পদ বৃদ্ধি করছি বা টাকা ইনভেস্ট করছি, বেতন পাচ্ছি, তারা কিন্তু সরকারকে একটা মোটা অংশের ট্যাক্স পে করে। পাশাপাশি ধনী মানুষরা কী করছে? তার ট্যাক্স দেয় না? দেয়। ব্যাপারটা বুঝুন ভালো করে। আপনি যখন নিজের নামে কোনো প্রপার্টি রাখছেন, তখন আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। কিন্তু যদি প্রপার্টিটার মালিক কোনো কর্পোরেশন হয়, অথবা বকলমে আপনি মালিক কিন্তু কর্পোরেশনের নামে সম্পত্তি, সেখানে ট্যাক্সের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ছাড় পাওয়া যায়, যেহেতু কর্পোরেশনটা মালিক। মানে কি হচ্ছে, আপনি ইনকাম করলেন, ইনকামের পরে ট্যাক্স পে করলেন, তারপরে যে টাকাটা আপনার কাছে থাকলো আপনি সংসার চালালেন, বাঁচলো তো ইনভেস্ট করলেন। কিন্তু ধনীদের পদ্ধতিটা কি? তারা ইনকাম করলো, কর্পোরেশনের নামে তারা কিন্তু ইনকাম করলো, এবারে ইনকামের টাকাটাকে অ্যাসেট বাড়লো, আবার ইনভেস্ট করলো, পে করলো, কর্মচারীদের বেতন দিল, খরচ করলো, সমস্ত কিছু করে যেটা বাঁচলো সেই টাকাটার উপরে এবার তারা ট্যাক্স দিল। এই বিষয়টা কিন্তু বুঝতে হবে, এটা খুব গভীর বিষয়। প্রয়োজন হলে এটাকে রিপিটেশন করে আবার শুনুন বা এর উপরে একটু স্টাডি করার চেষ্টা করুন যে কীভাবে আপনার টাকাটাকে আপনি উড়াচ্ছেন, নষ্ট করছেন, আর ধনীরা কীভাবে টাকাটাকে বাঁচাচ্ছে। নেক্সট পয়েন্ট, ধনীরা তাদের টাকাকে কখনো চুপচাপ বসিয়ে রাখে না, তারা টাকাকে কাজ করায়। কেমন করে? আপনার আমার বা অনেক মধ্যবিত্ত পরিবারের আপনি তাকিয়ে দেখুন, চাকরি করে, বিজনেস করে, সেভিংস অ্যাকাউন্টে 2 লাখ 3 লাখ টাকা পড়ে আছে, তারা কিন্তু সেটা করে না। কোথায় কিভাবে টাকাটাকে ইনভেস্ট করলে আপনার আর্নিংটা বাড়বে, সেই লার্নিংটা তাদের মধ্যে আছে। হয় সে এফডি করবে যদি সে রিস্ক নিতে না চায়, নাহলে মিউচুয়াল ফান্ডে টাকা রাখলো, নাহলে গোল্ডে রাখলো, অ্যাসেট বাড়ালো, যা কিছু করলো, মানে টাকা যেন টাকা এনে দিতে পারে এমন কোনো জায়গায় তারা কিন্তু টাকাটাকে বিনিয়োগ করে। হ্যাঁ, এবার আপনার কাছে কম টাকা আছে, আপনি ব্যবসা করতে পারছেন না, কারো ব্যবসার শেয়ার কিনলেন, তার লভ্যাংশের টাকা কিন্তু আপনি বসে বসে পাচ্ছেন, সে ব্যবসা করছে কিন্তু আপনি একটা লভ্যাংশের টাকা তার থেকে পাচ্ছেন। যদি সত্যি ধনী হতে চান, ভয় এবং অলসতাকে দূর করুন, যেটা ধনী মানুষেরা করে। মানে আমরা কোনো রকমভাবে রিস্ক নিতে নারাজ। যা নতুন একটা প্রজেক্ট খুলবো, ব্যবসা করছি, আরও একটা প্রজেক্টকে পাশে খুলবো, যদি না চলে, যদি আমি চাকরিটা ছেড়ে দিয়ে আরও বেটার অপশনের জন্য অন্য কোথাও গিয়ে চাকরি খোঁজ করতে থাকি, যদি না পাই, তাহলে এই কাজটা আমার চলে যাবে। নো রিস্ক নো গেন। তাই বলে রিস্ক এমন নিতে হবে না যেটা আপনার গলা পর্যন্ত চলে গেল, যদি টাকা চলে যায় বা কিছু হয়ে গেল তাহলে আপনি শেষ হয়ে গেলেন। এটা কিন্তু ধনীরা করে না, তারা ক্যালকুলেটেড রিস্ক নিতে জানে। অর্থাৎ সুযোগ আপনাকে তৈরি করে নিতে হবে, আর সেই সুযোগের অপেক্ষায় কিন্তু তারা বসে থাকে না। আমাকে এটা পেতে হবে, আমার দ্বারা এটা হবে না নয়, কিভাবে পাবো, কেন পাবো না, এই জিনিসের উত্তর তারা খুঁজে বার করে। সেই কারণেই তারা দ্রুত ধনী হতে পারে, টাকা ইনকাম করতে পারে। আমরা যেটা করি, ইনকাম করলাম, খরচ করলাম, তারপর যা বাঁচলো জমালাম না। রবার্ট কিওসাকি বলছেন,
তুমি যদি সত্যি ধনী হতে চাও তাহলে প্রথমে নিজেকে পে করো। কীরকম? আপনি যেটা ইনকাম করেন তার 10 to 20%, বেশি পারলে আরও ভালো, প্রথমে ইনভেস্ট করুন। প্রথমে ইনভেস্ট, সেভিংস নয়, ইনভেস্ট ফর ফিউচার লাইফ। তারপরে অবশিষ্ট টাকায় আপনাকে সংসার চালাতে হবে। এখন প্রশ্ন হলো, আমার ইনকামই তো 10,000 টাকা, ইনকামই তো আমার 20,000 টাকা, আমি কি করে করব? অর্থাৎ আপনি একটা কমফোর্ট জোনের মধ্যে আছেন, ইনকাম বাড়ানোর চেষ্টা করছেন না। ওই যে প্রথমে বলেছি আমি, আপনাকে সোর্স অফ ইনকাম বাড়াতে হবে। আপনি যে কাজটা করছেন 10,000 টাকার বিনিময়ে পাশাপাশি আরও একটা 2,000 টাকার কাজ করুন, নিজের ব্যবসা করুন, সেলিং করুন, অনলাইন সেল করুন, অফলাইন সেল করুন, অর্ডার শিফট করুন, যা ইচ্ছে করুন, কিন্তু আপনাকে ইনকাম সোর্স বাড়াতে হবে। এবং ইনকাম সোর্স বাড়ানোর পরে পরেই প্রথমে নিজেকে পে করতে হবে। ধনী কে হবে? ধনী কে হবে? আপনি তো। আপনার জন্য তো আপনি এতক্ষণ ধরে আমার সঙ্গে আছেন যে আমার জীবনটাকে পরিবর্তন করতে হবে। দেখি না রিচ ড্যাড পুয়ার ড্যাডের মধ্যে কি কথা আছে? তাহলে আপনাকে আপনার স্কিল, আপনার নলেজ, আপনার শিক্ষা বাড়াতে হবে। কীভাবে বাড়বে? ফাইন্যান্সিয়াল লিটারেসির জন্য আপনার যে বইগুলো আছে পড়ুন, বিভিন্ন আর্থিক সেমিনারে যান, ভালো ভালো নতুন মানুষদের সঙ্গে, ভালো ভালো সুন্দর চেহারা এরকম বলছি না কিন্তু আমি যেটা বলতে চাইছি, যে মানুষগুলো সফল বিজনেসম্যান, সফল সার্ভিসম্যান, অর্থবান মানুষ, এদের সঙ্গে মিশুন, নিত্য নতুন মানুষের সঙ্গে মিশুন, তাদের জীবনীটা বোঝার চেষ্টা করুন। এখানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কেউ, আমি আমার জীবনের কথা বলছি, কেউ হয়তো 3 মাস 4 মাস 5 মাসে বড়লোক হয়ে গেছে, তার থেকে ধনী হওয়ার গল্প শুনে ভাই কোনো লাভ নেই। কারণ এটা হচ্ছে আকস্মিক। তাদের অধিকাংশই দীর্ঘদিন তাদের ধন সম্পত্তি ধরে রাখতে পারে না। কিন্তু 15 বছর 20 বছর স্ট্রাগল করে যে লোকটা সফল হয়েছে, তার সঙ্গে বসুন, আমার মতো, আমি তাদের সঙ্গে কথা বসি, গল্প করি, কীভাবে সে আসলো। লং টার্মে সে কিন্তু সংঘর্ষ করে এই জায়গায় এসছে, এবং আগামী দিনেও লং টার্মেই তার সম্পদ যাবেই না, যেতে পারে না। দ্রুত যা কিছু আসে দ্রুত চলে যায়, বন্যার জলের মতো। কিন্তু যে লোক সত্যি পরিশ্রম করেছে, তার স্কিল ডেভেলপ করেছে, তার নলেজ বাড়িয়েছে, সে স্টে করে, সে থেমে থাকে, তার 2 পুরুষ 3 পুরুষ ধরে সম্পদ নষ্ট হয় না। এই বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হবে। নতুন মানুষের সঙ্গে মিশলাম, আমার যাত্রার সঙ্গে মিশে গল্প করে সময় কাটিয়ে দিলাম না। যদি কখনো সময় এবং সুযোগ পান, রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি বাংলা ভার্সনেও আছে, আপনি অবশ্যই এই বইটি কিনে পড়বেন। জীবনে কিছু কিছু জিনিস, কিছু কিছু বই বন্ধুর থেকেও বেশি উপকার করে, তার মধ্যে এটা একটা অন্যতম বই। আমি দীর্ঘদিন এই বইটা পড়েছি, আমি এখনও পড়ি, মানে বারবার পড়তে ইচ্ছে করে। এই বিষয়ে এর আগেও ভিডিও করেছি, আবার আপনাদের অনুরোধে এই বিষয়ের ওপর সংক্ষেপে চেষ্টা করলাম বোঝানোর। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করে দিন প্রিয়জনদের সঙ্গে, তারা শুনুক, বুঝুক, জানুক। সবার হয়তো পড়ার সময় নেই, কিন্তু তবুও কিছুটা নলেজ তো আসবে। জীবন সম্পর্কে, অর্থের সম্পর্কে ধারণা না থাকলে আপনি জীবনে কোনো দিন অর্থবান হতে পারবেন না। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, অবশ্যই দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।